বাহিনীর সাবেক দুই প্রধানকে ঘিরে দুর্নীতির অভিযোগ, সংসদ সদস্য খুনের পেছনে চোরাচালানির মতন ঘটনা কি বেরিয়ে আসছে আসলে সামনে। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক অঙ্গনে তিনটি ইস্যুতে আলোচনা সমালোচনা চলছে। শুরু হয়েছে তোলপাড় করার মতো আলোচনা, কিন্তু দল যখন বলতে চাইছে কোনো দায় তাদের নয়, অর্থাৎ বিশেষ করে যারা সরকারি দলে আছেন তারা বলছেন কোনো ব্যক্তির দায় তাদের নেবার কথা নয়। এরপরেও আসলে কোথাও না কোথাও প্রশ্ন থেকেই যায় এই ধরনের আনার কিংবা এরকম আজিজ এবং বেনজির বাংলাদেশে ঠিক কতজন আছেন, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। তিন ইস্যুতে তোলপাড় রাজনীতিতে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ সন্ধ্যায় আমি তাসনুভা তন্নি আছি আপনাদের সাথে। দর্শক, আজকের আলোচনায় আমার সাথে দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন আবু জায়েদ আল মাহমুদ, রাজনীতি বিশ্লেষক, এবং আছেন মোহাম্মদ আলী আশরাফ, আওয়ামী লীগ নেতা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। মোহাম্মদ আলী আশরাফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু আমরা বারবার বলছি আসলে তিনটি ইস্যুতে রাজনীতি একেবারে তোলপাড় অবস্থায় আছে, এবং দুটি বাহিনীর সাবেক দুই প্রধানকে ঘিরে যখন দুর্নীতির অভিযোগ আসে, একজন সংসদ সদস্য অর্থাৎ রাষ্ট্রীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করছেন, নীতি নির্ধারণী পর্যায়ে তিনি কাজ করেছেন, তার বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ আসে, ঠিক সেই সময়টাতে সরকার আবার বলছে তাদের কোনো দায় নেই। আসলেই কি কোনো দায় নেই? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টেলিভিশন, তার দর্শক কলা কৌশলী, আমার সহ আলোচক এবং আপনাকে। দেখুন, আপনার হলো যে দায় এই পৃথিবীতে ব্যক্তির দায়, ব্যক্তির দায়, ভালোর দায় সবাই নেয়। আমরা যেটা অর্জন করি, খারাপের দায় কেউ নেয় না। এখন দেখুন, আপনার হলো যে বাংলাদেশের যে রাজনীতিতে যে তোলপাড় আপনার শিরোনামটি রেখেছেন, সেটি ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়েই আপনার শুরু হয়েছে। জাস্ট আপনার ৯৬ সাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের যে অর্জন, সেটা ডেমোক্রেসি বলেন, সেটা ডেভেলপমেন্ট বলেন, সেটা সুশাসন বলেন, সেটা দেশরত্ন শেখ হাসিনা আপনার করছে। আপনি দেখেন, আপনার বঙ্গবন্ধুর যদি আপনার আগস্ট এবং জানুয়ারি থেকে ১৫ই আগস্ট পর্যন্ত প্রত্যেকটা আমরা একটা বক্তব্য হয়তো বাজাই, কিন্তু তার যদি বক্তব্যগুলো আপনি শুনে থাকেন বা জেনে থাকেন, প্রত্যেকটা বক্তব্যকে আপনার পিএইচডি করা যায়। তিনি বলেছেন, সকল দেশ যুদ্ধ করে পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। ৭.৫ কোটি কম্বলের আমার কম্বল খান কোথায়? এভাবে দেশকে আর চলতে দেয়া যায় না। কতিপয় কালোবাজারি, জোচ্চোর, মজুদ্দরের কাছে এই বাংলাদেশ জিম্মি থাকতে পারে না। এ কারণে এই দেশ স্বাধীন করা হয়নি। আপনার তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে দেশি বিদেশি চক্রান্তের মধ্য দিয়ে হত্যা করা হইল। যে নিজের ৫৬ বছর বয়সের ২৩ বছরে জাতির মুক্তির জন্য নিজেকে বিসর্জন দিয়েছেন। এখন আপনার যখন বাংলাদেশে আপনার ক্যান্টনমেন্ট থেকে যখন ক্ষমতা দখল করা হলো, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, মোস্তাককে সৃষ্টি করা হলো, এবং খাল কাটার নামে মানুষকে আপনার হলো যে ধোঁকাবাজি করে আপনার এই বাংলাদেশের শাসন যন্ত্রকে দখল করে আপনার এই বাংলাদেশে হা না তামাশার ভোট ডাকাতির নির্বাচন শুরু করলো। দুর্নীতিবাজদের ধরে ধরে, যার রাজাকার, দুর্নীতিবাজ এবং দলছুট লোক দিয়ে একটি দল গঠন করা হলো। সেদিনই রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছিল। আর দেশরত্ন শেখ হাসিনা, আপনার এই আজিজ বলেন, বেনজির বলেন, কিনবে আপনার এখন যে বিএনপির নেত্রী খালেদা জিয়া, দুর্নীতির দায় আপনার সাজাপ্রাপ্ত, তার ছেলে দুর্নীতির দায় দেশ ত্যাগ, তার নেতারা অধিকাংশ দুর্নীতি। এখন দুর্নীতি পৃথিবীর এমন কোনো দেশ নাই, কম বেশি নেই, কিন্তু বাংলাদেশের যে দুর্নীতি তকমা লাগানো হয়েছে, এখন আমরা বুঝি না কোন ক্ষেত্রে কোন দুর্নীতিটা হয়। এখন আলোচনা করছি যাদের বিষয়ে তোলপাড় শুরু হয়েছে, আলী আশরাফ, তারা তো খুবই সংবেদনশীল পদে দায়িত্বরত ছিলেন। সেই জায়গাটি থেকে কি আসলে একেবারে সবকিছুই সরকারের আওতার বাইরে ছিল, নজরের বাইরে ছিল? না, দেখুন, আপনার যখন একজনকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়, তখন সেইটা এডমিন বলেন, পুলিশ প্রশাসন বলেন, কিংবা সিভিল প্রশাসন থেকেও যদি নেওয়া হয়, তাহলে তার একটি গোয়েন্দা সংস্থা আমলনামা তৈরি করে, তার আপনার জব ডেসক্রিপশন, সেই কোনো কিছু কি সরকারের না শেষ করতে দিতে হবে। তখন সেই লোকটা হয় ফেরেশতা, একবারে তার আমলনামায় দেখা যায় ফেরেশতা। তারপরে তার আশেপাশের যত লোক আছে, দেখা গেল দায়িত্বশীল লোককে তাকে ফেরেশতা বানানো হলো। যখন আপনার পদে বসার সাথে সাথে সেই ইবলিস শয়তান হয়ে যায়, সেই দায়ভার ওই ব্যক্তি, সেই দায়ভার ওই প্রতিষ্ঠানের নয়, সেই দায়ভার সরকারের নয়। বেনজির এবং আজিজ, তারা যখন একজন আর্মির প্রধান ছিল, একজন পুলিশের প্রধান ছিল,
এই দায়ভার আর্মির না, এই দায়ভার আপনার পুলিশের না, আমি এই প্রতিষ্ঠানের দায়ভারের কথা বলছি না, প্রতিষ্ঠানের দায়ভারের কথা আমি বলছিও না। মোহাম্মদ আলী আশরাফ, সরকার তার বক্তব্যের মধ্য দিয়ে সুস্পষ্ট করেছেন আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব, ব্যক্তির দুর্নীতির দায় সরকার নেবে না। আবু যায়েদ আল মাহমুদ, খুব সহজভাবে আসলে সরকার এই দায় চাপিয়ে দিচ্ছেন ব্যক্তির উপরে। নিশ্চয়ই ব্যক্তির উপরে দায় আসছে, কিন্তু এরপর আসলে যখন কেউ সংবেদনশীল পদে দায়িত্বরত থাকেন, সেটি দেখবার দায়িত্ব তো সরকারের ছিল কিনা? ধন্যবাদ। আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশে বিদেশে দেশ টিভির অসংখ্য ভক্ত অনুরাগী দর্শক শ্রোতা, আমার সহ আলোচক, বিজ্ঞ সহ আলোচক, কলাকৌশলী বৃন্দ এবং উপস্থিত সঞ্চালক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমরা একটি অসম্ভব রকমের মানসিক যন্ত্রণার মধ্যে আছি গোটা জাতি। কেন একটি সরকারের শীর্ষ বাহিনী পুলিশ হলো আমাদের নির্ভরযোগ্য বিচার আচার। আমরা যখন বিপদে পড়ি, সমস্যায় পড়ি, পুলিশের কাছে সবার আগে যাই। পুলিশকে আমরা বন্ধু মনে করি, যে রাষ্ট্র সেভাবেই আমাদেরকে অনুপ্রাণিত করেছে রাষ্ট্রের নিয়মকানুন মানতে। একটি গতানুগতিক রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে আইন শৃঙ্খলা যেখানে চর্চা হয়, সেরকম একটি সভ্য সমাজে মানুষ প্রথমেই কিন্তু এরকম একটি সংস্থার কাছে যাবে। সে বাহিনীর প্রধান তিনি যেই হন, তিনি নিশ্চয়ই সরকারের পছন্দের ব্যক্তি। সরকার তাকে অনেক বেছে খুঁজে পছন্দ করে এখানে এনেছে। অবশ্য উনি এই পুলিশ প্রধান হওয়ার আগে আরও দুইটি চমকপ্রদ পোস্টিংয়ে ছিলেন। ঢাকা মহানগরের পুলিশ কমিশনার ছিলেন। তার পরবর্তীতে দেশবাসী আপনারা সবাই জানেন যে উনি র্যাবেরও ডিজি ছিলেন। তো উনি দীর্ঘ সময় সরকারের আনুকূল্যে ছিলেন, সরকারের খুব গুড বুকে ছিলেন। এবং সরকারের গুড বুকে কারা থাকে? সরকার তাদের পছন্দের লোকগুলোকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে যাকে পছন্দ করে, সেই মানুষটাকেই সরকার কিন্তু সর্বোচ্চ একটা জায়গায় নেওয়ার চেষ্টা করে। তার প্রতি, তার দলের প্রতি, তার সরকারের প্রতি ওই লোকটির কমিটমেন্ট, রাষ্ট্রের প্রতি কমিটমেন্ট কী আছে, রাষ্ট্রকে সে কী দিতে পারবে, রাষ্ট্রের জন্য সে উপযুক্ত কিনা, রাষ্ট্রের জন্য সে মানানসই কিনা, এবং সে জনগণের জন্য কল্যাণকর ব্যক্তি কিনা, সেটা বিবেচনা করা হয় না, রাজনীতিতে করে না। আমাদের দেশের রাজনীতি এই জায়গায় খুব বেশি নিষ্ঠুর। এই নিষ্ঠুরতার কারণে কিন্তু জাতি ক্ষতিগ্রস্ত হয়। আজকে এই ধরনের লোক সৃষ্টি হয়েছে শুধুমাত্র দলকানা চিন্তাভাবনা করার কারণে। দলকেন্দ্রিক চিন্তাভাবনা করে আজকে মিষ্টি মিষ্টি কথা উনি বলতেন বেনজির, উনি নজিরবিহীন অনেক কাজ করে ফেলেছেন। সারা জীবনে চাকরি করে একটি মানুষ 2 কোটি 3 কোটি টাকা পেনশনে গেলে কম বেশি 2.5-3 কোটি টাকার বেশি পাওয়ার কথা না, সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করার কথা পরেও উনি ওনার শত শত বিঘা জমির গল্প, ভাওয়াল রাজার জমি উনি দখল করে ফেলছে, সরকারি জমি, বন বিভাগের জমি, সেখানে উনি দখল করে ফেলছে। উনি আমার অঞ্চলেও কিছু খাস জমি দখল, 100 বিঘা জমি দখল করে ফেলছে। সবকিছু আসলে একেবারেই যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের নজর এড়িয়ে গিয়ে অর্জন করা আমার মনে হয় এটা অসম্ভব, একেবারেই অসম্ভব। কারণ দেশের প্রায় সকল কিছুই ছেকে ছেকে কিন্তু একটা সময় প্রধানমন্ত্রী পর্যন্ত যায়। মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, এরা কিন্তু এই বাহিনীগুলোর বিষয়ে নজর রাখে। এই বাহিনীগুলোকে আমাকে একটা কাজ করতে যখন দেওয়া হবে একটা বাহিনী প্রধান বা একটা চেয়ারে, আমার কর্মসূচিগুলোকে আমি সঠিকভাবে বাস্তবায়ন করছি কিনা এটাও সরকার যেমন দেখবে, তেমনিভাবে আমার আড়ালে আমি কিছু করছি কিনা, অন্তরালে পর্দার আড়ালে আমি কিছু করছি কিনা। রাষ্ট্রের কিন্তু ইন্টেলেকচুয়ালের দায়িত্ব তো তাই। আমাদের যে ইন্টেলিজেন্সের দায়িত্বটা কি? সমানভাবে আমাকে সাহায্য করে। বাইরেও আছেন, সেটি নিয়েও আসলে সরকারের উচ্চ পর্যায় থেকে আমরা যে ধরনের মন্তব্য শুনেছি, সেটিই বা কতখানি? আমার কাছে এখন যেটা মনে হয়, সরকারের এই উচ্চ পর্যায়ের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, অর্থমন্ত্রীও বলেছেন, বিভিন্ন মন্ত্রীরা বলেছেন, সালমান এফ রহমান বলেছেন, আরও অন্যান্যরা বলেছেন যে তাকে প্রোটেকশন দেওয়া হবে না বা তাকে আইনের আওতায়, বিচারের আওতায় আসা হবে, যদি সে অপরাধী হয় বিচার হবে। এই কথাগুলো এখন বলছেন। যদি কথাটা আসবে কেন? তিনি তো অপরাধ করারই সুযোগ পাওয়ার কথা না। তার মানে তিনি এত বেশি অপরাধ করেছেন, তার দিকে আমরা তাকাইনি। তিনি এত বেশি আনুকূল্য আমাদেরকে করে দিয়েছেন, রাষ্ট্রকে, সরকারকে এত বেশি আনুকূল্য করে দিয়েছেন, সরকারের পছন্দ মতো কাজ, খুন গুম, মানুষ নিখোঁজ করে দিয়েছেন, এত বেশি সাহায্য করেছেন নির্বাচনগুলোতে, গত 3টি নির্বাচনে, 18-14 সালের নির্বাচনগুলোতে। এই কারণেই কিন্তু তার দিকে আর ফিরে তাকানোর সুযোগ হয়নি। এটাই কি কারণ মোহাম্মদ আলী আশরাফ? রাষ্ট্রকে এত বেশি সুযোগ সুবিধা করে দিয়েছেন এই সাবেক যারা বাহিনী প্রধান ছিলেন তারা, সে কারণেই তাদের দিকে আসলে ফিরে তাকানোর সুযোগ হয়নি। সেই ক্ষমতারই কি তারা অপব্যবহার করলেন? না, দেখুন, চোরান আসনে ধর্মের কাহিনী। এখন আপনি যদি 1-2 জন চোরকে দিয়ে, আপনার হলো যে, আমি গত একটা টকশোতেও বলে আসছি, আপনার হলো যে দেখুন, বাংলাদেশের
বঙ্গবন্ধুর কথাকে যদি উদ্ধৃতি দিয়ে বলি, তো এদেশের আমার যে খেটে খাওয়া কৃষক দুর্নীতি করে না, শ্রমিক দুর্নীতি করে না, দুর্নীতি করে শিক্ষিত সমাজ, লুট করে শিক্ষিত সমাজ, যারা বোঝে জানে এবং গরিবের ঘামকে আপনার চুষে খায়। আজকে দেখেন এখন আপনার হলো যে এদেশের এখনও অনেক বিভিন্ন ডিপার্টমেন্টে রাজনীতিবিদ বলেন, সিভিল সোসাইটি বলেন, আপনার হলো যে আমলা বলেন, অনেক সৎ মানুষ আছে। এখন 2-4 জন আপনার হলো যে ব্যক্তিকে, গিয়াস আল মামুন, লুৎফুজ্জামান বাবু, আব্দুল সালাম পিন্টু কিনবে আপনার হলো যে বেনজির আজিজকে দিয়ে প্রশাসন কিনবে বাংলাদেশকে, আপনার মাপা যাবে না। তারা তো খুবই গুরুত্বপূর্ণ না, দেখুন, পদে বহাল ছিলেন। গুরুত্বপূর্ণ আমি আগেই বলছি যে অভিযোগটি করেছেন আবু যায়েদ আল মাহমুদ, ব্যক্তির দায়। শুনেন, তারা দেখেন নির্বাচনে এখন এই বাংলাদেশে সাহায্য করেছে সরকারকে, যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটি দেখার সুযোগ পায়নি, ফিরে তাকানোর সুযোগ পায় এখন এই যে বাংলাদেশে আপনি যে কোনো অপরাধী শাস্তি পায় বিদেই আপনার মিডিয়ায় আসে, আপনার মানুষ জানতে পারে। এখন আমরা কিন্তু বাংলাদেশে দেখিনি, যেহেতু যে এখন বাংলাদেশে যে আই উইল মেক পলিটিক্স ফর পলিটিশিয়ান এবং ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান, এই যে আপনার যারা ক্ষমতা দখল করছে তারা বলছে রাজনীতিবিদদের জন্য আমি রাজনীতি দুর্বিষহ করে তুলব। খারাপ কিছু তো আসলে এই সরকারের উদাহরণ হবার কথা আজকে না। তারাই আজকে আপনার হলো যে বাংলাদেশ 2001 সালের পরে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। পৃথিবীর কোন দেশে আপনার আজকে দেখেন সাবেক আপনার রাষ্ট্রপতি ট্রাম্পকে আপনার সাজা দিয়েছে, কিন্তু আমি সে কথা বলছি না। চ্যাম্পিয়ন হলে কি আওয়ামী লীগের উন্নতিতে চ্যাম্পিয়ন হতে হবে? আওয়ামী লীগ সেটা নাই বিষয়ই, সুশাসনে বিশ্বাস করে, দেশের উন্নয়নে বিশ্বাস করে, এবং আপনার হলো যে দেশরত্ন শেখ হাসিনা অপরাধীর দায়ভার নিবে না বিদেই আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই বিদেই আজকে অপরাধীদের ধরা পড়ছে। আসলে প্রশ্ন থেকে যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কিনা, আবু যায়েদ আল মাহমুদ আপনি কি মনে করছেন, যাদের বিরুদ্ধে আসলে এত অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, তাদের আসলে শাস্তি হবে কিনা? একটা হলো আপনারা খেয়াল করবেন গত 10-12 দিন যাবত খুব ধারাবাহিকভাবে নিউজ হচ্ছে, ইতিমধ্যে একজন দেশের বাইরেও আছে, মিডিয়া, হ্যাঁ একজন দেশের বাইরেও আছে। তো যেটা বলছি যে ধারাবাহিকভাবে অনেক লেখালেখি হচ্ছে তাদের, তার মধ্যে নিত্য নতুন অনেক ঘটনা, অনেক সম্পদ, অনেক দলিল, অনেক কিছু বেড়ে আছে, আরও অনেক কিছু কিন্তু এখনও জানা যায়নি। আমার মনে হয় একটু শত না হাজার বিঘা জমির গল্প রয়েছে। এখানে সরকারের শীর্ষমহলে কারোর সাথে ভাগাভাগি নিয়ে কোথাও দ্বন্দ্ব আছে কিনা, না হলে এই জিনিসটা প্রকাশ পেত না। কারণ এই পর্যায়ের একটা মানুষকে, সরকারকে এত বছর সার্ভিস দেওয়ার পরে সরকার হঠাৎ করে তাকে উদার হয়ে গেল বিচার করার জন্য। সরকারের আইন বিভাগ, বিচার বিভাগ, সরকারের দুদক, বিভিন্ন উইংগুলো হঠাৎ করে সক্রিয় হয়ে গেল। ব্যারিস্টার সুমন যখন আবেদন করলো, কালের কণ্ঠে নিউজ হলো, তারপর থেকে কিন্তু জিনিসগুলো প্রকাশ হলো, আপনারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলও দেখিয়েছেন। তারপরে এই বেনজির সাহেবের বিষয়ে সরকারের দৃষ্টি আসলো এবং পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন মনোযোগ দিল বিষয়টাতে। কিন্তু এই ধরনের মানুষের বিচার আদৌ হবে কি হবে না, এটা কোশ্চেনের মধ্যে থেকে যাচ্ছে। কারণ তিনি তো অনেক বিচার তদন্তাধীন আছেন, তিনি ইতিমধ্যে দেশ ছেড়েছেন, সেটিও আসলে সরকার উচ্চ পর্যায়ে থেকে যখন বলা হয় যে তারা জানতেন না, তারা অবগত নন, সেটি বা কতখানি দায়িত্বশীলতার পরিচয় দিল? অ্যাকচুয়ালি সরকার জানে না, সরকার যন্ত্র জানে না, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা আমি যদি সত্য গোপন করার চেষ্টা করি, আমি যদি শপথ ভঙ্গ করি, তাহলে পরে এই নিরীহ জনগণের কিছু করার থাকে না। আমাকে সর্বোচ্চ জায়গায় বসানো হয় প্রশাসন যন্ত্রের এবং সরকারের বিভিন্ন স্তরে। আমি তারপরে শপথ ভঙ্গ করার পরে বাংলাদেশের আইনকানুন এমনভাবে তৈরি করা, এই আইনকে টুটু জগন্নাথ বা বৃদ্ধাঙ্গুলি দেখালেও আইনের কিছু করার থাকে না ওই ব্যক্তিটিকে শাসন করার বা তার নিয়ন্ত্রণে আনার। বেসিক্যালি এখানে আমরা ছোট বড় প্রত্যেকেই প্রায় আইনকে অসম্মান করি। আমি যদি বলি একদম টপ টু বটম এই চর্চাটা অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে। অসম্মানের কথা আপনি বলছিলেন, কিন্তু মোহাম্মদ আলী আশরাফ আপনার কাছে যদি আসি, আইনের অসম্মানের কথা বলছিলেন না আবু যায়েদ আল মাহমুদ, কিন্তু যারা আসলে এই অপরাধের দায়ে যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তারা প্রত্যেককে দুজনে কিন্তু আইনের লোক। এমনকি আসলে যিনি মারা গিয়েছেন অর্থাৎ আমার যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন, নৃশংসভাবে খুন হয়েছেন, সেটি আসলে আমরা জানতে ব্যর্থ হলাম। সেই দায়ভারও কি আসলে রাষ্ট্র নিয়েছে? একজন সংসদ সদস্য তিনি যখন একটি অন্য দেশে গিয়ে এভাবে নিহত হলেন, এত নৃশংসভাবে নিহত হলেন, সেই দায়ও কি কোনোভাবে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো নেই কিংবা সরকারের নেই? আমি উত্তর নিব, তবে একটি বিরতি নিতে হবে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। মোহাম্মদ আলী আশরাফ, যে দুজন আসলে সরকার প্রধানের অধীনে কাজ করেছেন, অর্থাৎ যে দুজন আসলে সাবেক দুটি বাহিনীর প্রধান ছিলেন, তারা তো এই সরকারের অধীনেই কাজ করেছেন। সেক্ষেত্রে আসলে একটি প্রশ্ন থেকেই যায়, এই দায় কি তাহলে আদৌ এই সরকার এড়াতে পারে? দেখুন, এক ব্যক্তি আপনার ধনী হতে চায়, তো আপনার হলো যে দরবেশের কাছে যে নদীর তীরে এক দরবেশ বসা আছে, তাকে যে বলল আমি বড় লোক হতে চাই, উপায় বলে। দরবেশ তাকে ধরে নিয়ে নদীতে পানির ভিতরে আপনার যেটা আমরা গ্রাম্য বাংলায় বলি চুবিয়ে ধরছে। তখন সে আর উঠতে পারে না, কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিছে। তো হুজুর, আমি তো চেয়েছি বড় লোক হতে বা ধনী হতে, আপনি আমাকে পানির ভিতরে কেন চুবিয়ে ধরলেন? তখন তিনি বলল যে তোমাকে যখন ধরেছি তোমার একমাত্র কি ছিল, পৃথিবীর সমস্ত সব কিছু চিনতে বাদ দিয়ে আমার বাঁচার আকাঙ্ক্ষাটাই ছিল। তখন বলল, তুমি যদি কোনো কাজ ভালোভাবে করতে চাও কিংবা সেই সদিচ্ছে থাকে আর সেই কঠোর পরিশ্রম থাকে, তাহলে তোমাকে কেউ ধনী হওয়া থেকে আটকাতে পারবে না বা সফলতা থেকে আটকাতে পারবে না। সরকার একটি চিন্তাই করে, সেটি বঙ্গবন্ধুও করেছে, সেটি আপনার জাতির পিতার কন্যাও করে। কিভাবে দেশের 18 কোটি মানুষকে ভালো রাখা যায়, কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়, কিভাবে দুর্নীতি রোধ করা যায়। এখন যে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে, শেষ করে দিচ্ছে, যে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে আপনার দুর্নীতি, সেটি আপনার হয়তো কিছু আগাছা যদি জন্মায় তাইলে আপনার সেই আগাছা অতি সহজে পরিষ্কার করা যায়। এখন বাঙালি জাতির এমন অবস্থা হয়েছে, আপনার লোম বাঁচতে গেলে কম্বলি উজর হয়ে যায়। 1,21,00,000 লোক ভুয়ো ভোটার। আপনার 96 সালের 15ই ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন। 2001 সালে আপনার যখন দুর্নীতি আপনার রোধ করতে পারিনি, তখন আপনার র্যাব সৃষ্টি করে নির্বিচারে মানুষকে হত্যা করা। আপনার 2006 সালে ক্ষমতা কুক্ষিগত করতে যে আপনার হলো যে আজিজ, KM হাসান, ইয়াজউদ্দিন, মইনু ফখরুদ্দিনের সৃষ্টি করতে হয়েছে। দেশরত্ন শেখ হাসিনা সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে একটি আইনের শাসন প্রতিষ্ঠা করছে, অর্থনীতির উদীয়মান রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে দিচ্ছে, দুর্নীতিবাজদের ধরছে। এখন না, এখন আপনার দেখেন একজন এমপি, একজন দলীয় এমপি, একজন আনার, আপনি বলছেন একজন এমপি, দলীয় এমপি, তাকেও আপনার তার দুর্নীতিকে আওয়ামী লীগ প্রশ্রয় দেয়নি। একজন পুলিশ প্রধান, তার দুর্নীতিকেও আপনার সরকার যদি চাইতো তাইলে এটি সামনেই আসতো না। সরকার চেয়েছে যে অপরাধী, তার অপরাধ ব্যক্তির দায়ভার কোনোভাবেই আইনের আওতায় নিয়ে আসার জন্য। আপনি বলছিলেন একজন সংসদ সদস্যের কথা, যিনি নৃশংসভাবে খুন হয়েছেন, সেটি নিঃসন্দেহে আমাদের সবার জন্য খুবই দুঃখজনক। কিন্তু যে সংসদ সদস্য খুন হয়েছেন তার বিরুদ্ধে তিনি টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনী হলফনামায় বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগে বিভিন্ন সময় 21টি মামলার কথা তিনি উল্লেখ করেছেন, সেটি নির্বাচনী হলফনামায় উল্লেখ ছিল। এরপরেও আপনি বলতে চান সরকারের কোনো দায় নেই? দেখুন, সরকার গঠন করতে হলে তার সর্বপ্রথম দরকার হলো যে আসন, আর এই আনার ওই জায়গায় একজন জনপ্রিয় প্রার্থী ছিল, সেটি আওয়ামী লীগ প্রাধান্য দিয়েছে। নাম্বার না, অপরাধ এই যে ধরেন সে অপরাধ করেছে, আপনার সে আপনার দেশের বাইরে গেছে, আপনার তার অপরাধের আওয়ামী লীগের দায়িত্বশীল জায়গা থেকে আনারের পক্ষে একটি বক্তব্য দিয়েছে কিনা এটি ইনভেস্টিগেশনের আওতায়, এবং এটি সরকার আপনার যে আইন নিজস্ব গতিতে চলছে, আইনের আওতায় চলে গেছে। বন্ধু, আমি একটু বলে নিচ্ছি, এখানে আমাদের আওয়ামী লীগের মাননীয় মহাসচিব ওবায়দুল কাদের সাহেব, তিনি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের মানুষ, আমার সাথে তার ব্যক্তিগত সখ্যতা আছে। তো উনি বলেছেন যে আমরা জনপ্রিয়তা দেখে আনারকে এমপি বানিয়েছি, নমিনেশন দিয়েছি। জনপ্রিয়তা যাচাই করার আগে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, তার ওখানে একজন এমপি ছিলেন। 2009 সালের নির্বাচনে নির্বাচিত এমপি মহাজোটের এমপি ছিলেন। ওই এমপি মান্নান সাহেবকে বাদ দিয়ে তাকে দেওয়া হয়েছে, তার কারণ কি জানেন? তার কাছে প্রচুর টাকা ছিল, হুন্ডির টাকা ছিল, কালোবাজারে স্মাগলিংয়ের পয়সার সোর্স ছিল। ওই সোর্স একটা বড় অংশ কোথাও ভাগ হয়েছে, উপরে কোথাও আসছে, যে কারণেই আজকে জনপ্রিয়তাটাকে দেখানো হয়। একজন উপজেলা চেয়ারম্যানকে, একজন রানিং এমপিকে বাদ দিয়ে, তার কোনো দোষ নেই, অপরাধ নেই, ওই ভদ্রলোক সরকারের আওয়ামী লীগের নমিনেশনই তো এই লোক এমপি হয়েছে। মহাজোটে যারা নমিনেশন পেয়েছে 2-4 জন ছাড়া অধিকাংশই বেছে বেছে ভালো নমিনেশন দিয়েছে ওই বছর, আমরাও ছিলাম মহাজোটের সাথে।
তারপরে এই আনার কিন্তু উপজেলা নির্বাচনের আগে একসময় জাতীয় পার্টির সময় জাতীয় পার্টি করেছে, একসময় বিএনপিও করেছে। 96-এর পরে আওয়ামী লীগ যখন গভর্নমেন্টে আসলো তখন আবার সে আওয়ামী লীগে চলে আসে। কেন জানেন? লোকটি যেহেতু তার বিরুদ্ধে অনেক রকম অভিযোগ, মৃত ব্যক্তিকে নিয়ে সমালোচনা করার আমার রুচিতে বাজে, তারপরে যেহেতু এটা রাজনৈতিক আলোচনা, দেশের একজন সম্মানিত সংসদ সদস্য, আমি নিজেও সংসদ নির্বাচন করি, তো আমার কাছেও খারাপ লেগেছে। যে কোনো মৃত্যুই, অপমৃত্যুই কাম্য নয় কারো। তো আমার শত্রুর ক্ষেত্রেও এই মৃত্যু আমি কামনা করি না। তো এই ব্যক্তি তার খুব সরকারি দল করা পছন্দ করতেন। কেন? তার সরকারের সাহায্য লাগতো, শেল্টার লাগতো। তিনি এমন কিছু কর্মের মধ্যে জড়িত ছিলেন, নিঃসন্দেহে বর্ডারে এবং বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে যে লেখালেখি হচ্ছে সব তো আর অসত্য না, 2-4টা হয়তো বাড়ানো হতে পারে, টাকার পরিমাণ সংখ্যায় হয়তো 500 জায়গায় 1000 কোটি হতে পারে, কিন্তু ঘটনা কিন্তু ওর কাছাকাছি আছে এবং জেনে শুনেই কিন্তু মিডিয়ায় কিন্তু অসত্য কথাগুলো লিখেনি, মিডিয়ার কাছাকাছি সত্যগুলো তুলে ধরেছে। এবং উনি এই চোরাকারবারি, হুন্ডি, এই বিভিন্নভাবে জড়িত এবং এই টাকা পয়সার লেনদেন নিয়েই তার বন্ধুর সাথে তার একটা দ্বিমত হয়েছে। একটা সময় গিয়ে তাদের মধ্যে এই ভুল বোঝাবুঝি হয়, এর পরবর্তীতে এই খুন খারাপিটা হয়। তো এইটা অ্যাকচুয়ালি জনপ্রিয়তাটাকে সামনে ঠেলে দেওয়া হয়েছে শাক দিয়ে মাছ ঢাকার একটা চেষ্টার মতো। কোনো না কোনো ভাবে আসলে সরকার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। শাক, এই কথাটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। আমি কেন এখানে একটা পাশ কথা কাটিয়ে বলতে যাওয়ার চাই, চেষ্টা 1 করা মিনিট, হচ্ছে? এখানে একটা কথা বলতে চাই। সরকার আসলে ভীষণ চতুরতা করছে জাতির সাথে। কি করছে জানেন? আমার কাছে মনে হয়, আমি অনেক চিন্তা করেছি হঠাৎ করে এরকম গরম হয়ে গেলে কেন। আজিজ সাহেবের ঘটনাটা যখন আসলো, আজিজ সাহেবের কথাটা কিন্তু আরও 1 বছর আগে থেকে আমরা জানি যে এরকম হচ্ছে বাংলাদেশে আরও আছে, আসলেই আছে। আস্তে আস্তে ওরা ছাড়বে। কিছুদিন আগে ডোনাল্ড লু এসে ঘুরে গেল, সরকার হাওয়ায় বাসতেছে যে আমাদের সাথে ঝগড়াঝাটি মিশে গেছে, আমেরিকা আমরা একসাথে হয়ে গেছে, আমাদের অভিনন্দন জানাইছে, এখন লু আসছে, লু হাওয়া বাসায় দিয়ে গেছে আমাদেরকে। অ্যাকচুয়ালি তাদের কিন্তু বহু রূপ থাকে, তারা মুখে একটা বলবে, অন্তরে আরেকটা করবে। তাদের এই চোখে, বাম চোখে এক দৃষ্টি থাকবে, ডান চোখে আরেক দৃষ্টি থাকবে, মনে অন্যটা থাকবে। আমেরিকার দৃষ্টিভঙ্গি আমি বলছি এখানে আমরা যেহেতু অপেক্ষাকৃত ঋণগ্রস্ত দেশ, দরিদ্র দেশ এবং অনেক লোনের প্রজেক্ট আমাদের আছে, আমরা ঋণগ্রস্ত হয়ে পড়েছি ব্যাপকভাবে। আমরা চীন নির্ভর অনেক ব্যবসা বাণিজ্য করছি, আমেরিকা, ইভেন ভারতের উপর আমরা অনেকটা নির্ভরশীল হচ্ছি। ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমেরিকা কিছু কিছু ক্ষেত্রে এটা পছন্দ করছে না, এটাও সত্য। আবার আমেরিকাও বিজনেস চায়, সেটাও সত্য। আবার আমেরিকা থেকে আমাদের রেমিটেন্স, ইউরোপ থেকে আমেরিকা থেকে আমাদের অনেক বেশি রেমিটেন্স আসে, হ্যাঁ, সেটাও সত্য। তাহলে পরে এইটা আমেরিকা কেন চাপ দিতে পারে? আমার কাছে মনে হচ্ছে দাতা সংস্থাগুলো যে টাকা পয়সা দেয়, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, অন্যান্য জাইকা, আমেরিকার নিয়ন্ত্রিত সংস্থাগুলো যে টাকা পয়সা দেয়, তাদের অনেকেরই অভিযোগ বাংলাদেশে ব্যাপক পরিমাণে দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতি কমানোর জন্য বিভিন্ন রকম চাপ আছে। আজিজ সাহেবের বিষয়টা যখন বলা হয়েছে, সরকারকে জানানো হয়েছে, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু সুন্দর করে স্বীকার করে ফেললেন যে আমরা জানি, বিষয়টা আমাদেরকে অবগত করা হয়েছে। আমরা আরও 1 মাস আগে শুনেছি, 1 মিনিট, 1 মাস আগে কী শুনেছি? ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তুমি সরকার বাহাদুরে বসে আছো ভাই, তুমি তাহলে এতদিন চুপচাপ বসেছিলে কেন? আজিজ সাহেবকে আইনের আওতায় আনার ব্যবস্থা কেন গ্রহণ করা হয়নি? আসলে বিভিন্ন বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থা থেকে, সরকারের উপর, IMF থেকে, বিভিন্ন জায়গা থেকে যে টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে সরকারকে চাপ দেওয়া হচ্ছে। সরকার দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য এই কাজটা করছে। এই 2টা গুটি ছেড়ে দিচ্ছে সামনে, মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য, আর কিছু না। মামুন ভাই একজন আপনার কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক হলেও যখন ফখরুলদের ভাষায় কথা বলে তখন দুঃখ লাগে, কষ্ট লাগে। দেখুন, জনগণের ভাষায় কথা বলি, ফখরুলদের ভাষায়। আমি জনগণের ভাষায় কথা বলি। বাংলাদেশকে নিয়ে আপনার স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। আপনি ধরেন আপনার ফ্যামিলিতে 5 জন মেম্বার, আপনার যখন 1 জন বা 2 জন আপনার কোনো সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে, তখন কিন্তু ওই সিদ্ধান্তে আপনি উপনীত হতে পারবেন না। তো বাংলাদেশের এই যে 1/3 অংশ যারা স্বাধীনতা মানে না, আওয়ামী লীগকে মানে না, উন্নয়নে মানে না, আপনার তাদের এক এবং অভিন্ন এজেন্ডা হলো যে বাংলাদেশের ক্ষতি করা, আওয়ামী লীগের ক্ষতি করা, দেশকে পিছিয়ে দেয়া। এখন তারা এই ব্যক্তি দুর্নীতির সাথে কি তাদের আসলে অবশ্যই আছে। দেখুন, আপনার হলো যে কারা এই যে যখন আপনার র্যাবে ছিল বেনজির, তার বিরুদ্ধে, আজিজের বিরুদ্ধে, আপনার র্যাব তো একটা প্রতিষ্ঠান, পুলিশ একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, সরকার আপনার যে রুলস অফ বিজনেস যখন
একটা মানুষকে কিন্তু আপনি পদে আছেন, সে জায়গা থেকে কিন্তু আপনাকে টেনে হেঁচড়ে নামা যায় না। তার ভিতরে আপনার ধরেন একটা পত্রিকার বা মিডিয়ার কাজটা কি, সত্যকে উদ্ঘাটন করে জাতির সামনে তুলে দেওয়া। যখন সত্যকে উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরছে, এই মাহমুদ ভাইয়ের কথা ধরেন, সত্য ধরে নিলাম যে যদি 500কে 1000 বাড়িয়ে বলে, হয়তো কমানো আর বাড়ানো, অপরাধ কিন্তু করে নাই তা না, সরকার সেটা বিএনপির মতো ধামাচাপা জজমেয়ার নাটক করেছে কিনা, সরকার সেটিকে অস্বীকার করেছে কিনা। সরকার বলেছে ব্যক্তির দুর্নীতির দায়ভার, ব্যক্তির অপরাধের দায়ভার সরকার নেবে না। যে জায়গায় আপনার অপরাধ, সে জায়গায় তারা আইনের আওতায় নিয়ে আসছে। সরকার তো এটা ধামাচাপা দেয়নি, সরকার এটা অস্বীকার করেনি। সরকার কোনোভাবেই ধামাচাপা দেয়নি। সরকার বলেছে, বারবার তারা বলছে যে সরকার আসলে সুরক্ষা দিচ্ছে কিনা, সেটি হচ্ছে বড় প্রশ্ন, যেখানে সেই জায়গাটিতে আমাদের আস্থা রাখারও প্রয়োজন আছে। কিন্তু যে দীর্ঘদিন ধরে তারা আসলে এই দুর্নীতিগুলো করেছেন, সেই সময়টাতে আসলে সরকারের পক্ষ থেকে যাদের তদারকি করবার কথা ছিল, তারা কোথায় ছিলেন? দেখুন, আপনাকে আগেই বলছি, যদি আপনি লোম বাঁচতে যান তাহলে কম্বল থাকবে না। এখন এই 18 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ 5 বা 2% ব্যতি রেখে প্রত্যেকটা মানুষ দুর্নীতিগ্রস্ত। আপনার হাজব্যান্ড দুর্নীতি করে টাকা দেয় ওয়াইফকে, সে আলমারিতে রাখে, সন্তান দেখে, তাহলে আমরা একটা দুর্নীতিবাজ প্রজন্ম তৈরি করছি। এখন সেটা হতে পারে অধিক মুনাফা, অধিক লোভ, কিংবা আপনার সাধারণ জীবনযাপন চলার জন্য। এখন দুর্নীতিটা তো বিভিন্ন আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। এমপি আনারের বিষয়টিতে যদি আমরা আসি, দেখুন, অনেকটা ওপেন সিক্রেট ছিল, সেটিও কি সরকার জানতেন না? দেখুন, আপনি বর্ডার এলাকার যদি মানুষ হন, তাহলে বর্ডার এলাকায় আপনি দেখবেন এই যে আপনার ঝিনাইদা, তারপরে আপনার হলো যে এই একেবারে বর্ডার এরিয়ায় হিলিটিলি, এই এরিয়ায় আপনার যারা আছে তারা ওপার যায়, ইন্ডিয়া যায়, চাষাবাদ করে, আবার এপার এসে থাকে। এদের কাছে এই বিষয়গুলো কিন্তু আপনার হলো যে বিষয় না। এরা যখন আপনার হলো যে পর্দার অন্তরালে গোপনে একটি অপরাধের সাম্রাজ্য তৈরি করেছে, তাদের সাথে কিন্তু ওই বিজিবি বলেন, আপনার ওই বিএসএফ বলেন, তারপর বর্ডারের যারা সংশ্লিষ্ট আছে প্রত্যেকের সাথে, সে কিন্তু একজন পার্লামেন্ট মেম্বার হলেও রুলস হলো যে আপনার মিনিমাম আপনার হলো যে স্পিকারকে জানিয়ে যাওয়া, তিনি কিন্তু সেইটা মানেনি। তিনি কাউকে না জানিয়ে তারপর চলে গেছেন। আমরা দেখলাম তার মেয়ে 3-4 দিন পরে আপনার হলো যে এটি জাতির সামনে এসেছে। তখন দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনী এটিকে উদ্ঘাটন করছে, এখনও চেষ্টা করছে। এখন আমি মোটা দাগে যে বিষয়টি বলতে চাই, সেটি হলো যে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে আপনার দুর্নীতির বীজ বপন করা হয়েছে, আর সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে 2টি সাময়িক সরকার, এবং বাকি প্রাতিষ্ঠানিক রূপ একেবারে বেগম খালেদা জিয়া আপনার 91 সালে ক্ষমতায় যে 96 পর্যন্ত, আর 2001 থেকে 6 পর্যন্ত সেই যে দুর্নীতির যে চাষ করা হয়েছিল, সেই বীজগুলো উপড়ে ফেলার জন্য দেশরত্ন শেখ হাসিনা 3 দিকে কাজ করছে। একটি দুর্নীতির বীজ উপড়ে ফেলতে চাচ্ছে, সুশাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এবং দেশটিকে একটি জায়গায় উন্নয়নের জায়গায় যে তিনটি ইস্যু নিয়ে আসলে আমরা আলোচনা করছি, আবু যায়েদ আল মাহমুদ, এই কারণেই আপনার আজকে জাতিকে যখন দেশটিকে শ্রীলঙ্কা করতে চায়, যখন দেশটিকে পাকিস্তান করতে চায়, তখন দেশরত্ন শেখ হাসিনা দেশটিকে ইউরোপ আমেরিকা বানাতে চায়। আবু যায়েদ আল মাহমুদ, যে তিনটি ইস্যু নিয়ে আসলে আমরা এত আলোচনা করছি, যে তিনটি ইস্যু নিয়ে বিশেষ করে এত তোলপাড় হয়েছে, আওয়ামী লীগ সরকার বলেছে তারা আসলে যথেষ্ট অস্বস্তিতে আছেন, কিন্তু দায়ভার তাদের নয়। যদি আসলে সরকার দায়ভার না নেন, তারপরে আসলে এই যে সংস্থাগুলোর যারা প্রধান আছেন, সেই আইন প্রণয়নকারী সংস্থাই বলা যায়, আসলে তাদের প্রতি সাধারণের কি আস্থা থাকলো? সাধারণের আস্থা থাকার কোনো মানে কারণই নাই। কারণ হলো, আমি প্রথমেই বলেছি, এই বাহিনী প্রধানগুলো কিন্তু অনেক চিন্তাভাবনা করে সরকার তাদের দলীয় বিবেচনায় তারা এই জায়গায় নিয়োগ দিয়েছে, এবং তারা সেভাবে সার্ভিস দিয়েছে, যথেষ্ট আনুগত্যের সাথে তারা সার্ভিস দিয়েছে। এই জায়গায় তারা আওয়ামী লীগের দলগতভাবে আওয়ামী লীগের সভানেত্রীর কাছ থেকে তাদের বিশাল কর্মী সভা ডেকে তাদেরকে মেডেল দিতে পারে, গোল্ড মেডেল দিতে পারে এই বাহিনী প্রধানদেরকে। তারা এত বেশি সার্ভিস সরকারকে দিয়েছে। সরকার যেখানে নিজেই অপরাধ করে, অন্যের অপরাধ দেখার তো সরকারের আর চোখের পর্দা থাকে না। সরকারের চোখটা তো অপরাধে ভরপুর,
সরকারটাই তো অপরাধের মধ্যে প্রতিষ্ঠিত। 13 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, সব কিছু অন্যায় অত্যাচারের মধ্যে সরকারটাই অন্যায়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। অন্যায় নির্বাচন, অন্যায় পরিস্থিতি, অন্যায়ভাবে জিতে এসছে, অন্যায়ভাবেই তারা নিয়োগ দিয়েছে। এমন কোনো জায়গায় নাই সরকার নিয়োগ প্রদান করে নাই যে বেনিফিটের মাধ্যমে করে নাই, এমন কোনো জায়গা নাই সরকার অনিয়ম করে। সেখানে রাষ্ট্রের মানুষের সেই অন্যায়ের বিরুদ্ধে আসলে কাউকে কি আমরা রুখে দাঁড়াতে দেখেছি, কোনো বিরোধী দলকে আমরা দেখেছি? কথা বলার তো মানুষ, কথা বলার তো একটা জায়গা থাকা লাগে, রাজনীতি থাকা লাগে। আপনি কথা বলতে গেলে তো মানুষের মুখ বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন আইন সৃষ্টি করা হয়েছে, সাংবাদিকদের পর্যন্ত কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন ডিজিটাল অ্যাক্ট তৈরি করেছে, বিভিন্ন অ্যাক্ট তৈরি করেছে, কালো আইন তৈরি করেছে, অনেক মানুষকে খুন গুম করে ফেলেছে। আপনার এই গুলিস্তানে চৌধুরী আলম, ইলিয়াস আলীকে দিয়ে শুরু, তারপরে অসংখ্য মানুষকে গুম করে ফেলছে। কূটনৈতিকদের নিয়ে বিএনপির একজন লোক কাজ করতো, রিয়াদুর রহমান, গুলশান 2 নম্বর গোলচক করে সে বিএনপি অফিস থেকে বেরিয়ে আসছে, আমার মনে আছে। তাকে স্পষ্ট গুলি করে দিয়েছে, তার উরুতে গুলি লেগেছে। সেই থেকে লোকটা রাজনীতি থেকে দূরে, বিএনপির কূটনৈতিক অঙ্গনে আর কাজ করে না। সে কোথায় আছে, জীবিত আছে না মৃত আছে, জাতি এখন তার জানেও না। এরকম কাজ হয়েছে। মানুষকে ধরে নিয়ে গেছে, দেখা গেছে তার ছেলেকে পায়নি, বাবাকে নিয়ে গেছে, বাবাকে পায়নি, ভাই বোনকে নিয়ে গেছে, বউকে নিয়ে গেছে। সরকার নিজে অপরাধ সেখানে করছে, মানুষ তাই কথা আসলে বলার অন্যের সুযোগ অপরাধ ছিল না দেখার তো। সুযোগ নেই। কিন্তু কেন আসলে মোহাম্মদ আলী আশরাফ এই প্রশ্নটা সরকার আমাকে যেখানে আরেকটি বিরতিতে যেতে হবে। দর্দণ্ড প্রতাপের সাথে, মহা অন্যায়ের সাথে, মহা উৎসবের সাথে অন্যায়গুলো করেছে, সেখানে জাতি তো কেন করছে? জি, প্রতিবাদ এই করতে পারে প্রশ্নটা না, নিতে চাই, তবে একটি জাতি তো বিরতি নিতে ঐক্যবদ্ধ হবে। না। দেশ সন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। মোহাম্মদ আলী আশরাফ, সরকার নিজেই আসলে এত অপরাধ করছে যে ব্যক্তির কোনো অপরাধ দেখবার সময় সরকারের নেই, তাই কি? সরকার অপরাধ করছে না, সরকার অপরাধের উদ্ঘাটন করে আইনের আওতায় নিয়ে আসছে। বাংলাদেশে আমি আগেই বলেছি যে আপনার দুর্নীতির বীজ বপন করেছে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে। 1977 সালের 22শে এপ্রিল অবৈধভাবে সংবিধানকে কর্তন ও পরিবর্তন করে 1977 সালের মে মাসে একটা ভোট জালিয়াতি, হানা ভোট তামাশার নির্বাচন দিয়ে 1977 সালের 7ই মে খুনিদেরকে পুনর্বাসন করে এবং পদোন্নতি দিয়ে 1978 সালের 5ই এপ্রিল নাগরিকত্ব আইন সংশোধন করে ঘাতক দালালদের আপনার নাগরিকত্ব প্রদানের নির্দেশ দিয়ে 1979 সালে যুদ্ধ অপরাধী গোলাম আজমকে এদেশে এনে আপনার নাগরিকত্ব দিয়ে 1979 সালের 5ই এপ্রিল খুনিদের বাঁচাতে যখন ইন্ডেমেনিটি আইন পাশ করা হয় সংসদে, 1978 সালের 1 সেপ্টেম্বর রাজাকারদের নিয়ে অবৈধ বিএনপি রাজনৈতিক দল গঠন করা হয়, 1978 সালের 3ই জুন অবৈধভাবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে ভোট ডাকাতি করে 2001 সালে ক্ষমতায় যে 2004 সালে আপনার হলো যে যখন সন্ত্রাসকে আপনার নির্মূল করতে পারেনি, দেশকে কন্ট্রোল করতে পারেনি, তখন র্যাব সৃষ্টি করে নির্বিচারে মানুষকে হত্যা করায়। বাংলাদেশে 501টি স্থানে বোমাবাস্টের মধ্য দিয়ে শায়েখ আব্দুর রহমান বাংলাভাইদের জন্ম দিয়ে 2001 সালে আপনার ক্ষমতায় যে 2004 সালে 21শে আগস্ট একটি দলকে নির্মূল করতে যে রাজপথে 21টি আপনার 24টি তাজা প্রাণকে হত্যা করে বিচারের নামে আপনার জজ মেয়া নাটক করে আপনার টেন্ডারবাজি করতে যে যখন বুয়েটে আপনার মেধাবী ছাত্রী সাবিকুন্নেসা সনিকে হত্যা করা হয়, যখন জহুরুল হলের বেনজিরেরা আপনার তানজিলেরা আপনার ব্যাংক ডাকাতি করতে যে আপনার হলো যে পুলিশের এসআইকে গুলি করে হত্যা করা হয়, যখন হাওয়া ভবন নামের দুর্নীতির আপনার সূতিকাগার সৃষ্টি করে সরকারের উপরে আরেকটি সরকার ভর করে গিয়াসাল মামুন সালাম এবং বাবুরদের মতো লোকদের সৃষ্টি করা হয়। আমরা 2টি সাময়িক শাসনের পরে সকল দলের সমন্বয় আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। আনফর্চুনেটলি একটি দল ঘরের গৃহবধূ থেকে রাজনীতিতে প্রধানমন্ত্রী হয়ে যখন দীপালি নূর হোসেন ডক্টর মিলনদের রক্তের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম, সেই গণতন্ত্রের উপরে ভর করে ক্ষমতায় যে আপনার তত্ত্বাবধায়ক সরকারকে আপনার প্রাতিষ্ঠানিক রূপ না দিয়ে আপনার আরেকটি আপনার দুর্নীতিবাজ সরকার প্রতিষ্ঠা করছে। আমি শেষ করে দিচ্ছি, বাংলাদেশে যদি আপনার কৃষকরা যখন সারের দাবিতে আন্দোলন করেছে তাদেরকে হত্যা করা হয়েছে, যখন বিদ্যুতের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে তাদেরকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার এইসব দুর্নীতি, অপকর্ম, যুদ্ধ অপরাধী এটিকে আপনার এই আবর্জনাকে পরিষ্কার করে বিশ্ব মানচিত্রে একটি উদীয়মান অর্থনীতির রাষ্ট্র হিসেবে
একটি তলাবিহীন ঝুড়ির যে ভিক্ষুকের রাষ্ট্র থেকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। সরকার একদিকে যেমন দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না, জি। ঠিক তেমনি বিএনপি শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে লবিশ নিয়োগ কিন্তু করে এই সরকারকে ঘটনাগুলোর সাথে বিএনপির আপনার তো আসলে হটাবার কোনো জন্য। সংযুক্ততা আপনি নেই। দেখেন সরকার বলেন, আমি আগেই বলেছি, যারা বাংলাদেশকে চায় না, যারা দেশরত্ন শেখ হাসিনাকে চায় না, যারা আওয়ামী লীগকে চায় না, যারা আপনার পাকসাস জামিনবাদ, যারা আপনার পাকিস্তানের আপনার এজেন্ডায় বিশ্বাস করে, তারাই পর্দার অন্তরালে প্রকাশ্যে আবু জাহেদ আল মাহমুদ। অপ্রকাশ্যে দেশের এই ঘটনাগুলো স্বাধীনতা সরকারের উপর মানচিত্রে একদম নেতিবাচক প্রভাব সার্বভৌমত্বের ফেলছে বিরোধিতা কিনা? করছে। অ্যাকচুয়ালি খেয়াল রাখবেন, যখন চালের কেজি 70 টাকা, নিত্য প্রয়োজনীয় জিনিস ধরাছোঁয়ার বাইরে, একটি ঈদ আসন্ন, মানুষ তার দৈনন্দিন জীবনযাপন এবং ব্যয় নির্বাহ নিয়ে সীমাহীন মানুষ আতঙ্কের মধ্যে থাকে, পরিশ্রমের মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে। মানুষের সরকার কি করছে এটাও দেখার সুযোগ বেশি একটা থাকে না, আর কোথায় ন্যায় অন্যায় হচ্ছে সেটাও দেখার, ঐক্যবদ্ধ হয়ে ন্যায় অন্যায় প্রতিবাদ করারও সুযোগ থাকে না। 2-2.5 টাকা তেলে পার লিটারে বেড়েছে। এই বাজারেও যখন 1 টাকা বাড়লে 10 টাকা বাড়ায় ফেলে ব্যবসায়ীরা, এরকম একটা পরিস্থিতিতে সরকার 2.5 টাকা করে বাড়ানোর কোনো দরকার ছিল না। তো সরকার যেখানে নির্বোধ, সরকার যেখানে শোষণ করে দিনের পর দিন বিভিন্নভাবে, সেখানে সাধারণ মানুষের ওই পাটাপুতার ঘষাঘষি মরিচ হওয়া ছাড়া আর উপায় থাকে না। মানে মানুষ জাতাকলে পিষ্ট, অন্যায় অত্যাচারে জাতাকলে পিষ্ট। আইনের শাসন দেশে নেই বললেই চলে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। আজকে একটা নিউজ আসছে, 150 ভরি স্বর্ণ একটা ব্যাংক থেকে, লকার থেকে নাই। 15 এর আগে আমরা জেনেছি 15 কেজি একটা ইয়ে থেকে, কাস্টমসের গোডাউন থেকে 15 কেজি গোল্ড নেই। এরকম অসংখ্য রিজার্ভ থেকে টাকা নেই, চুরি হয়ে যাচ্ছে। হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার চুরি হয়ে যাচ্ছে, এগুলো ধরারও কেউ নেই। এখন আপনার মনে করেন ব্যাংকগুলো লুটে পুটে খেয়ে শেষ করে ফেলছে, সবল ব্যাংকগুলোর সাথে দুর্বল ব্যাংকগুলোকে মার্চ করাচ্ছে। তাহলে আপনি দুর্বল ব্যাংকগুলো, এতগুলো ব্যাংক দরকার ছিল কি? আমাদের অর্থনীতিতে এত বড় হয়ে যায়নি? আমরা ভারতের 664 বিলিয়ন ডলার তাদের রিজার্ভ, তারা কয়টা ব্যাংক নতুন করে দিয়েছে? আমাদের এই রিজার্ভ যখন 38-39 বিলিয়ন ডলারে গেল, আমরা পাগল হয়ে গেলাম যে আমরা মহা সিঙ্গাপুর হয়ে যাচ্ছি, বড় কিছু হয়ে যাচ্ছি। আমার সমস্ত প্রজেক্ট লোনের প্রজেক্ট, আমি 10 টাকার কাজ 90 টাকায় করি, 100 টাকায় করেছি, 90 টাকা লুটপাট হয়েছে। 50 টাকার কাজ 100 টাকা করেছি, 50 টাকা লুটপাট হয়েছে। সমস্ত জায়গায় লুটপাট, লুটপাট দেখার কেউ নেই। এখানে হিরিক পড়ে গেছে, সীমাহীন হিরিক। কী বলেন সরকারি অফিস আদালতে, কি বলেন বেসরকারি পর্যায়ে, কি বলেন রাষ্ট্রের যারা কর্তা এবং যারা নেতা নেত্রী, প্রত্যেকেই তাদের চলন বলন, আওয়ামী লীগের 80% নেতা কর্মী, আওয়ামী লীগের 80 থেকে 90% নেতা কর্মীর তাদের চালচলন, তাদের গাড়ি, তাদের এসিতে বসবাস করা, তাদের চলাফেরা, তাদের 90% নেতা কর্মীর কোনো ব্যবসা বাণিজ্য নাই। তাদের কি তদবিরবাজি, টেন্ডারবাজি, ঠকবাজি। আবার একই সময় সংসদে আমরা বেশিরভাগই ব্যবসায়ীদেরকে দেখতে পাচ্ছি রাজনীতি করছেন, এবং তারা ব্যবসায়ীদেরকেও রাজনীতি নিয়ে এসছে। ব্যবসায়ীদের টাকা পয়সা সব আওয়ামী লীগের দলের ভিতরে। একটা ব্যবসায়ীকে যখন নেয়, তাকে এমপি নমিনেশন দেয়, 500-700-1000 কোটি টাকা তার থেকে চাঁদা নিয়ে নিচ্ছে। এই টাকা কোথায় যায়? তাহলে দলে কে আশ্রয় দিচ্ছে দুর্নীতিকে? কে প্রশ্রয় দিচ্ছে? যে লোক 500 কোটি টাকা দিয়ে নমিনেশন নিবে, একটা দলের সদস্য হবে, সেই লোক তো 5000 কোটি টাকা কামানোর চেষ্টা করবে। ঘটনা আসলে সরকারের উপর এক ধরনের আপনি রাজনীতিটাকে নষ্ট করে দিলেন, টোটাল সিস্টেমটাকে দেশে নষ্ট করে দিলেন। আমরা যারা টিভি টক শোতে কথা বলি, সেমিনারে কথা বলি, হয়তো আমরা ঘটনার পরের অংশটা জানি, ঘটনার আগের অংশটা জানি না। সরকারকে বাধাগ্রস্ত করার জন্যে আপনার দেশি বিদেশি চক্রান্ত আপনার করেই যাচ্ছে। আপনি সরকার এগুলোকে মোকাবেলা করে আপনি দুর্নীতি বলেন, আপনার বিএনপির ষড়যন্ত্র বলেন, পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র বলেন, বাংলাদেশটিকে তো আপনার শ্রীলঙ্কা বানাবার জন্য বিএনপি এবং এই যে মামুন বৈরা আপনার হলো যে আরও 10 বছর আগে থেকে চিৎকার করা শুরু করেছে। আপনি দেখেন, হ্যাঁ, দুর্নীতির যে প্যারামিটার বাংলাদেশে, এটি অসহনীয়, এটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর সেটি যদি জাতিগতভাবে আমরা সচেতন না হই, আমরা প্রতিবাদ না করি, সরকার এখন আপনার সরকারের সদিচ্ছা আছে কিনা, সরকার দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছে কিনা, সরকার নিজে দুর্নীতিকে বিএনপি এই আপনার জাতীয় পার্টির মতো লালন পালন করছে কিনা, এখন তো তাও আপনি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন, সরকারের সমালোচনা করতে পারেন, দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন। আপনি দুদক সৃষ্টির মধ্য দিয়ে দুর্নীতিবাজদের ধরার
এমপি মন্ত্রী নেই, আওয়ামী লীগ নেই, আপনার দলীয় নেতাকর্মী নেই, যে অপরাধী তার পরিচয় অপরাধী, তাকে আপনার আইনের আওতায় নিয়ে আসছে। আমরা যে ট্রেডিশনে, আমরা যেভাবে এই বাংলাদেশে যে কালচারে আমরা অভ্যস্ত হয়েছি, যে আপনার সরকারের বিরুদ্ধে অন্য কোনো দলই বিরোধী দলই থাকতে পারবে না, সেটাকেই তো শেষ করে দেওয়ার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সেটাকে শেষ করে দেওয়া হচ্ছিল। দেশরত্ন শেখ হাসিনা আপনার সে জায়গা থেকে বেরিয়ে যেমনি একাধারে আপনার দেশের সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, ঠিক তেমনি উন্নয়ন করার চেষ্টা করছেন। অন্য দলের প্রতি আপনার একদম শেষ প্রশ্নটা আপনাকে করতে চাই মেহমুদ আলী আশরাফ, যে এই ধরনের লোকেদেরকে নিয়ে আসলে আমরা আলোচনা করছি, কিংবা আসলে বেনজির কিংবা জেনারেল আজিজের মতন যারা আছেন, দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, সেই ধরনের লোকেদের চক্র তৈরি হচ্ছে কিনা, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি কিনা? দেখুন, চক্র যে তৈরি হচ্ছে কিনা সে কথা তো আর আমি বলতে পারবো না, সেটি গোয়েন্দা সংস্থা আপনার খুঁজে বের করতে পারবে, কিংবা আপনার হলো যে এদেশের যারা মিডিয়ার কর্মী আছে তারা সত্যকে উদ্ঘাটন করার, যেমন এরকম আরও বেনজির আছে কিনা, আরও আজিজ আছে কিনা, যেমনি আমরা লুৎফুজ্জামান বাবুরের চরিত্র দেখেছি, তেমনি আমরা আপনার গিয়াস আল মামুনের কথা দেখেছি, ঠিক তেমনি আমি মনে করি আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে আপনার জাতি ঐক্যবদ্ধভাবে এটি একটি শ্রেণী অভিযান করা উচিত। দেশকে বাঁচাও, জাতিকে বাঁচাও। একটি জাতি খাদ্যে ভেজাল দিয়ে নিজের প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে, এটি কোনো জাতি রাজনৈতিক দলগুলো এটা আসলে এই হতে সমস্যা থেকে পারে বেরিয়ে না। আসার জন্য এক হতে পারে কিনা? রাজনৈতিক দলগুলো আসলে হয়েছে কি, একটি আওয়ামী লীগের মতো একটি দল, স্বাধীনতায় নেতৃত্ব দেওয়া দল, এটি রাজনীতির বাইরে চলে যাবে, এককভাবে জনগণের অংশগ্রহণ দরকার নাই, অন্যায় অত্যাচার সীমাহীনভাবে, বঙ্গবন্ধু যে কথা বলেছে এটা সত্য। বঙ্গবন্ধু দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিয়েই কিন্তু দেশবাসীকে সংগঠিত করেছে, দেশটাকে মুক্তিযুদ্ধের দিকে নিয়ে গিয়েছে এবং দেশটা স্বাধীন হয়েছে। বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমেই কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। প্রথমে ভাষা আন্দোলন থেকে শুরু, 52, 62, 66, 69, 70-এর সাধারণ নির্বাচন, তারপর 71-এর যুদ্ধটা সংগঠিত হয়েছে। আমরা এখন খেয়াল করেন, এই এখন দেশে একটা নির্বাচন চলছে উপজেলা, টিআইবির একটা প্রতিবেদন আজকের পত্রিকায় আছে যে 106 জন প্রার্থী কোটিপতি উপজেলা লেভেলে। তারা কি পরিমাণ লোভ, পয়সাওয়ালা পয়সার জন্য ওই জায়গাগুলোতে দৌড়াচ্ছে। ব্যবসায়ী আছে তার মধ্যে 66% প্রার্থী, এমপির 6 জন আছে, আপনার ধরেন কতজন, 17-18 জন। পুরো রাজনীতিটাকে অর্থনীতি এবং ব্যবসায়ীদের মধ্যে নিয়ে গিয়েছে, এবং যেখানে দেশের শ্রমিকরা বিদেশে যেতে পারছেন 30,844 জন, সেদিকে সরকার তাকাচ্ছে না। সরকার আন্তরিকতা নেই, এতগুলো শ্রমিক ভিসা পাওয়ার পরে বিদেশে পাঠাতে পারেনি, অত্যন্ত দুঃখজনক।